সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। ঢাকার রাস্তায় তুরস্কের খান যুদ্ধযান, ভারতের চোখে চোখ রেখে চীনের ইনফ্রাস্ট্রাকচার, কোরিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ বাংলাদেশের। তুরস্কের নির্মিত খান 4x4 এপিসি এর ডেলিভারি পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার নির্মিত ম্যাক্স 3 এলএভি এর ডেলিভারি পেয়েছে র্যাব। গত 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউনকালীন নিরাপত্তা নিশ্চিতের জন্য র্যাব সদস্যদের এই আর্মড ভেহিকেল ঢাকার রাস্তায় ব্যবহার করতে দেখা গেছে। তুরস্কের তৈরি প্রায় 20টি খান আর্মড পার্সোনাল ক্যারিয়ার এপিসি এ ডেলিভারি পেয়েছে বাহিনীটি। আর দক্ষিণ আফ্রিকার নির্মিত ম্যাক্স 3 এলএভি এর সংখ্যাটি অজানা। টার্কিশ খান 4x4 এপিসিগুলো ড্রাইভার ও গানার সহ সর্বোচ্চ 8 জন ক্রু বহন করতে পারে। অস্ত্র, রাইফেলের গুলি এবং বিস্ফোরক শল থেকে সুরক্ষার জন্য এই এপিসিতে হাই লেভেল ব্যালিস্টিক ডিফেন্স ব্যবহার করা হয়েছে। এটার উপরে রিমোট কন্ট্রোলড বা ম্যানুয়াল মাউন্ট করা ভারী মেশিন গান কিংবা গ্রেনেড লঞ্চারও বসানো যায়। খান 4x4 ভেহিকেলটি তুর্কির কাতমার সিলার কোম্পানির তৈরি একটি লাইট আর্মড পার্সোনাল ক্যারিয়ার। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 110 কিলোমিটার এবং রেঞ্জ 700 কিলোমিটার। এনবিসি অর্থাৎ নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ফিল্টার রয়েছে, যা সৈন্যদের বাড়তি সুরক্ষা প্রদান করে। জটিল অপারেশন, ট্রুপ প্রোটেকশন এবং কন্ট্রাক্ট অ্যাসল্ট মিশনে র্যাবের ক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। যদিও পুলিশ র্যাবের মতো সামরিক কোর্টের বাইরের বাহিনী, যাদের কাজ হলো শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা, তাদেরকে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার জন্যই ভারী যুদ্ধযান দেওয়া মোটেও যুক্তিযুক্ত না। অথচ বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। বহিঃশত্রুর আক্রমণ করলে প্রাথমিক অবস্থায় আমাদের মিলিটারি কোড অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিহত করার দায়িত্বে থাকার পরেও সীমান্তে সাধারণ বাহন হিসাবে এপিসির মতো যানবাহনগুলো পায় না। যেমন আমাদের মিয়ানমার সীমান্তে পুরোটাই মাইন বসিয়ে রেখেছে মিয়ানমারের সেনারা। বিজিবির অবকাঠামোগুলোর উন্নয়ন সাথে এপিসি যোগ করে সীমান্তের নিরাপত্তা আরও পরিবর্তন আনা সম্ভব। ভারতের চোখে চোখ রেখে সিদ্ধান্ত, চীনের ইনফ্রাস্ট্রাকচার, কোরিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ বাংলাদেশের। ভোরের বাতাসে যেন সাগরের গর্জন আজ অন্যরকম। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বাংলাদেশ জেগে উঠছে এক নতুন পরিচয়ে, একটি সামুদ্রিক পরাশক্তি হিসেবে। আর এই রূপান্তরের সবচেয়ে বড় প্রমাণ মিলছে কক্সবাজারের পেকুয়ায়। দৃশ্যটা যেন সোজাসুজি সামরিক ইতিহাসের পাতায় লেখা হচ্ছে। ছায়াঘেরা পাহাড় আর নীল জলরাশির মাঝে গড়ে উঠেছে এক সাবমেরিন ঘাঁটি, বিএনএস পেকুয়া, যেটা শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার গ্যাম প্ল্যানই পাল্টে দিতে চলেছে। এই বেইজে এখন আলোচনা চলছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে 6টি অত্যাধুনিক সাবমেরিন কেনার বিষয়ে, যেগুলো ডিজাইন জার্মান টাইপ 209-এর 1400-এর উপর ভিত্তি করে তৈরি। নাম ইমপ্রুভ চ্যাংবোগো ক্লাস। চুক্তির সম্ভাব্য মূল্য $2 বিলিয়ন। কিন্তু বিষয়টা শুধু সাবমেরিন কেনা নয়, এর রাজনৈতিক প্রেক্ষাপটই সবচেয়ে বিস্ময়কর। কারণ এই সাবমেরিনগুলো রাখা হবে চীনের তৈরি ঘাঁটিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পেকুয়া সাবমেরিন বেস তৈরি করেছে চীনের পলিটেকনোলজিস্ট কোম্পানি, যার নির্মাণ ব্যয় $1.29 বিলিয়ন। অর্থাৎ চীনের ইনফ্রাস্ট্রাকচারে রাখা হবে দক্ষিণ কোরিয়ার অস্ত্র, আর সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতে। এটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন বেস। 2023 সালে চালু হওয়া এই ঘাঁটিতে একসঙ্গে 6টি সাবমেরিন ও 8টি যুদ্ধজাহাজ রাখা যায়। আর এর ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা যায় চট্টগ্রামের শিপিং, আন্দামান সাগরের প্রবেশমুখ, এমনকি ভারতীয় মহাসাগরের উত্তর পূর্ব রোটো। তবে ভারতের মাথা ব্যথার কারণ কেবল এই ঘাঁটি নয়, কারণ বাংলাদেশের হাতে আগেই রয়েছে 2টি চীনা সাবমেরিন, বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা। এগুলো টাইপ 035G মাইনিং ক্লাস সাবমেরিন, যেগুলোর পরিচালনা শেখাতে বাংলাদেশে এসে চীনা নৌবাহিনীর বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দিয়েছে। এবার যদি দক্ষিণ কোরিয়ার 6টি নতুন সাবমেরিন যুক্ত হয়, তাহলে বাংলাদেশি নৌবাহিনী হাতে পাবে মোট 8টি সাবমেরিন, যা ভারতের 6টি আইএনএস কালভারি ক্লাস সাবমেরিনের বিরুদ্ধে একেবারে সরাসরি প্রতিযোগিতায় নেমে পড়ার মতো শক্তি অর্জন করবে। এখানেই শেষ নয়, নতুন যে সাবমেরিনগুলো আসছে তার সঙ্গে থাকবে হোয়াইট শার্ক হেভি হোয়াইট টর্পেডো এবং হাইসাং 3 সাবমেরিন লঞ্চ ক্রস মিসাইল।
এই অস্ত্রগুলো পানির নিচে থেকে 50 দিন টানা অভিযান চালাতে সক্ষম, যার রেঞ্জ 11,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। ভাবুন একবার, বাংলাদেশের সাবমেরিন থেকে এখন তেল আবিব পর্যন্ত হামলার আওতায় চলে এসেছে। অবশ্য সেটা শুধু প্রতিরক্ষার জন্য হলেও বার্তাটা স্পষ্ট। এখানে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে চীনের ভূ রাজনৈতিক দখলদারিত্ব। চীনের লোক সাউথ পলিসির আওতায় বাংলাদেশ, মিয়ানমার ও থাইল্যান্ড সবাই ইতিমধ্যেই চীনা সাবমেরিন এবং যুদ্ধজাহাজ সংগ্রহ করছে। অথচ বঙ্গোপসাগর হচ্ছে বিশ্ব বাণিজ্যের লাইফলাইন। চীন, কোরিয়া ও জাপান থেকে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার যাত্রাপথ বলতে গেলে এই জলপথ দিয়েই নিয়ন্ত্রিত হয়। আর এখন চীন তার নিজের বানানো ঘাঁটিতে তারই বানানো জাহাজে বাংলাদেশের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। এমন অবস্থা হলে আমেরিকা বা ভারত যে চিন্তিত হবে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ এখন চুপি চুপি নয়, প্রকাশ্যেই এক নতুন ধাঁচে অবস্থান নিচ্ছে। কেউ আর বলতে পারছে না যে ঢাকায় এখন দিল্লি আর বেইজিংয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলছে। বরং এখন পুরো দুনিয়া দেখছে বাংলাদেশ এককভাবে চীনের পাশে দাঁড়িয়ে সামুদ্রিক নিরাপত্তার একটা ভিন্ন মেরু তৈরি করছে। এই ঘটনাগুলোর গভীরে গেলে বোঝা যায় কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটগুলোর মধ্যে নতুন করে রূপরেখা আঁকা হচ্ছে। ইউএস নেভাল ইনস্টিটিউট সরাসরি বলেছে বাংলাদেশ হতে পারত যুক্তরাষ্ট্রের জন্য কি লজিস্টিক নোট। অথচ ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে দেয়া 37% আমদানি শুল্কের ধাক্কায় সেই পথ এখন কার্যত বন্ধ। সেই সুযোগই এখন পুরোপুরি কাজে লাগাচ্ছে চীন। বঙ্গোপসাগরে শুরু হয়ে গেছে এক প্রকার সাবমেরিন প্রতিযোগিতা। ভারত তার 6টি কালভারি ক্লাস নিয়ে প্রস্তুত। বাংলাদেশ হচ্ছে নতুন 6টির মালিক, যার সাথে আগেই 2টি চীনা সাবমেরিন রয়েছে। পাশাপাশি মিয়ানমারের হাতেও চীনের সরবরাহকৃত সাবমেরিন রয়েছে। এর মানে বঙ্গোপসাগরের নিচে এখন চলছে এক অলিখিত ঠান্ডা যুদ্ধ, যার প্রতিটি পদক্ষেপ সাবধানে চালাচ্ছে অংশগ্রহণকারী দেশগুলো। আর এই যুদ্ধের একদম মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, যেখানে চীনের তৈরি বেইজে দক্ষিণ কোরিয়ার সাবমেরিন, যার মালিক বাংলাদেশ। আর তার পাশেই আছে ভারতের আন্দামান ও নিকোবর কমান্ড, যেটা আজ চরম স্নায়ুচাপের মধ্যে রয়েছে। কারণ ভারতের ঠিক পাশে এখন চীনের প্রযুক্তি, বাংলাদেশের সার্বভৌম নিয়ন্ত্রণ আর কোরিয়ার অস্ত্র একত্রে কাজ করছে। এমন একটি সমীকরণ যা কল্পনাও করেনি নয়া দিল্লি কিংবা ওয়াশিংটন। আর এখানেই মূল জায়গাটা, যে প্রশ্নটি এখন গোটা জাতিকে ভাবাচ্ছে। এ ঘটনা বাংলাদেশের জন্য শেষ পর্যন্ত আশীর্বাদ না অভিশাপ? একদিকে আমরা যে অগ্রগতি অর্জন করছি সেটা সত্যিই অভূতপূর্ব। দক্ষিণ এশিয়ার একটি তুলনামূলক ক্ষুদ্র দেশ হয়েও বাংলাদেশ এখন একটি নেভাল পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছে। বঙ্গোপসাগরের বিশাল এক্সক্লুসিভ ইকোনমিক জোন, আমাদের মৎস্য সম্পদ, অবসর গ্যাস ক্ষেত্র এসব রক্ষা করার জন্য এতদিন পর্যন্ত আমাদের হাতে যে শক্তি ছিল না, আজ সেই শক্তির আধুনিকতম ভার্সন আমাদের হাতে চলে আসতে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গল 2030 প্রকল্পের অংশ হিসেবে ইতিমধ্যে যে আধুনিকীকরণ শুরু হয়েছে, এই সাবমেরিন ও সমুদ্র ঘাঁটি সেই পরিকল্পনার একেবারে কেন্দ্রবিন্দুতে। কারণ আন্তর্জাতিক হুমকি এলে এখন আর শুধু বন্দর নগরী বা স্থলপথ দিয়ে নয়, বাংলাদেশ এবার সাগর পথ দিয়েও জবাব দিতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গল 2030 প্রকল্পের অংশ হিসেবে ইতিমধ্যে যে আধুনিকীকরণ শুরু হয়েছে, এই সাবমেরিন ও সমুদ্র ঘাঁটি সেই পরিকল্পনার একেবারে কেন্দ্রবিন্দুতে। কারণ আন্তর্জাতিক হুমকি এলে এখন আর শুধু বন্দর নগরী বা স্থলপথ দিয়ে নয়, বাংলাদেশ এবার সাগর পথ দিয়েও জবাব দিতে পারবে। সামরিক শক্তির এই রূপান্তর শুধু আমাদের সমুদ্র সীমাকে রক্ষা করবে না, বিদেশি বিনিয়োগ, ট্রান্সশিপমেন্ট রোড এবং গ্লোবাল লজিস্টিক হাব হিসেবেও বাংলাদেশের গুরুত্ব বাড়িয়ে তুলবে বহুগুণে। কিন্তু এই সমস্ত উন্নয়নের মাঝেও থেমে নেই শঙ্কার মেঘ। ভারত ইতিমধ্যেই বাংলাদেশের উপর একরকম অবরোধ আরোপ করতে শুরু করেছে। মেডিকেল ভিসা বন্ধ, আমদানি রপ্তানির পণ্যেদেরই সীমান্তে নতুন করে কঠোরতা, সবই এক ধরনের স্ট্র্যাটেজিক চাপ। এমনকি যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানির ওপর একতরফাভাবে ট্যারিফ আরোপ করেছে, যা আমাদের তৈরি পোশাক খাতকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এগুলো ভূ রাজনৈতিক বার্তা। তুমি যদি চীনের দিকে ঝোঁকো, তাহলে আমাদের দিক থেকেও মূল্য দিতে হবে। এর ফলে সামনে যে চিত্র ফুটে উঠছে তা হলো এক নতুন প্রক্সি ওয়ার পরিস্থিতি। আমরা হয়তো নিজেরা কোনো পক্ষ হতে চাই না, কিন্তু বাস্তবতা হলো বড় শক্তিগুলোর চোখ এখন আমাদের জলসীমার ওপরে।
বাংলাদেশ এখন এক নতুন ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু। এখানে চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, এমনকি ইরান পর্যন্ত সার্থক হচ্ছে। তাই ভারত আমেরিকা যখন নিজেদের একচেটিয়া প্রভাব হারাচ্ছে, তখন প্রতিশোধ নেয়ার জন্য তারা নানা চাপে ফেলতে চাইবে বাংলাদেশকে। তবে এ কথা একেবারে স্পষ্ট, বঙ্গোপসাগরে আর কারো একছত্র আধিপত্য থাকবে না। একটা নতুন পাওয়ার অ্যাক্সিস গড়ে উঠবে। আর এই ত্রিমুখী জোট বাংলাদেশ, চীন ও দক্ষিণ কোরিয়া একটি স্পষ্ট সামুদ্রিক বলয় তৈরি করেছে। এখন আর ভারত চাইলেই একতরফাভাবে বন্দর ঘিরে রাখতে পারবে না। আমেরিকা চাইলেই সমুদ্রপথে নজরদারি বসাতে পারবে না। কারণ এই অঞ্চল এখন বহুমের ভারসাম্যে প্রবেশ করেছে, যেখানে এক দেশকে বাদ দিয়ে আর কোনো সিদ্ধান্ত কার্যকর করা যাবে না। আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে 2027 সালের মধ্যে বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম নৌবাহিনী সম্পন্ন দেশ। কারণ শুধু সাবমেরিন নয়, বর্তমানে যুদ্ধজাহাজ নির্মাণে বাংলাদেশের কর্ণফুলী শিপইয়ার্ড ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সঙ্গে যুক্ত হচ্ছে ইউরোপীয় সেন্সর প্রযুক্তি, দক্ষিণ কোরিয়ার সাবমেরিন দক্ষতা ও চীনের অর্থনৈতিক সহায়তা। ফলে এটাই হতে চলেছে এমন এক নৌবাহিনী যা জ্বালানি নিরাপত্তা, অর্থনীতি সবকিছু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে। এই বাস্তবতায় ভারত আমেরিকার ঘুম হারাম হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কারণ চট্টগ্রাম, মমলা কিংবা মাতারবাড়ি বন্দর সবগুলোই এখন এই অ্যাক্সিসের আওতায়। আর সবচেয়ে বড় বিষয় হলো, বাংলাদেশ এখন যে শুধু একটি সামরিক বেস তৈরি করছে না, বরং গোটা বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক মানচিত্র পাল্টে দিচ্ছে। এ যেন নিজের ছায়া দিয়ে নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলার গল্প। এবার সিদ্ধান্ত আমাদের। আমরা চাইলে এই শক্তিকে দেশের উন্নয়নের জন্য কাজে লাগাতে পারি। আবার বিশ্ব রাজনীতির ভুল বোঝাবুঝিতে যদি ফেঁসে যাই, তাহলে এর পরিণতিও ভয়াবহ হতে পারে। তবে এ কথা সত্য, আমরা আর কারো পরনির্ভর নয়। আমরা নিজের সিদ্ধান্তে, নিজের সক্ষমতায় এগিয়ে যাচ্ছি। আর সেই পথের নাম বাংলাদেশের আত্মমর্যাদার নতুন অধ্যায়। এটাই হলো বঙ্গোপসাগরের নতুন যুদ্ধ, যেখানে গোলাগুলির শব্দ নেই, আছে পলিটিক্স, সাবমেরিন আর কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। আর সেই যুদ্ধের মাঝখানেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ, নিজের পতাকায়, নিজের পানিতে, নিজের নিয়ন্ত্রণে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায়। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।